নমস্কার, আপনার কথায় আপনাদের স্বাগত। ক্যালকাটা নিউজের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাদের কথা তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ আপনার প্রশ্ন যা আপনি করতে পারছেন না সেই মাধ্যম হিসেবে আমরা কাজ করি এবং আপনাদের কথা যে উত্তরগুলো আপনারা চাইছেন তাই কথা বাড়াবো না। আমাদের সঙ্গে আজকে স্টুডিওয়ে রয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুনদা, আপনাকে স্বাগত। অর্জুনদা, ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া, ব্যারাকপুর কেমন আছে? ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, ব্যারাকপুর সিজনের মতন ঠিক থাকে। বৃষ্টি হলে বৃষ্টির মতন থাকে, একটু শীত পড়লে শীতের মতন থাকে, একটু গরম পড়লে একটু গরমের মতন থাকে। মানে ওর সবসময় চেঞ্জ হয় অ্যাটমসফিয়ার। তো এখন একটু ঠান্ডা গরম চলছে, ঠিকই আছে। অর্জুনদা, এই যে ঠান্ডা গরম, অর্জুনদাও কি ঠান্ডা গরম না পুরোপুরি রাফ অ্যান্ড টাফ? না না, সব তো বয়সের হিসাবে চলতে হয়। ঠান্ডা গরমই যদি হয় তাহলে তাকে রাফ অ্যান্ড টাফও বলা যেতে পারে। আর ঠান্ডা গরম মানে বাংলাতে ঠান্ডা গরম আর ইংরেজিতে রাফ অ্যান্ড টাফ। এই ঠান্ডা গরমটা আমরা শুরুই করলাম এমন একটা বিষয় নিয়ে যেখান থেকে ঠান্ডা এবং গরম থেকে বেরোতে পারছি না। ঠান্ডা গরমটা কে ডিসাইড করে? অর্জুন সিং ডিসাইড করে, শাসক দল ডিসাইড করে, প্রশাসন ডিসাইড করে, না অন্য কেউ? না, ব্যারাকপুরে তো প্রশাসন বলে কিছু তো নেই। ব্যারাকপুরে প্রশাসন টোটালি ফেলিওর। মমতা ব্যানার্জি প্রশাসন টোটালি ফেলিওর। ব্যারাকপুরে পুলিশও টোটালি ফেলিওর। ব্যারাকপুর বলতে গেলে না দলের মানে দলের নেতৃত্বদেরকে লোককে ভয় দেখাবার জন্যে, নিজের বাঁচার জন্যে বাড়িতে বোম রাখতে হয়। সমস্ত ক্রিমিনালরা তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ হয়ে গেছে। তো ব্যারাকপুরে কে ঠিক করবে, কে ঠিক করবে না, কীরকম থাকবে না থাকবে, কিছুটা মানুষ উপরে আমরা ছেড়ে দিই, কিছুটা একটু পর্দাকে পিছে কে হয় ওটাও দেখতে হয়। অর্জুন সিং, প্রশাসন খারাপ, বর্তমান সরকারের ভূমিকা খারাপ, বাড়িতে বোমা লুকিয়ে রাখতে হয়, আপনার দায় নেই? আমার কি দায় আছে? কেন আপনার দায় থাকবে না? আপনি এতদিনের বিধায়ক ছিলেন, তারপরে আপনি দীর্ঘদিনের সাংসদ ছিলেন 5 বছরের। আমার দায় তখনই হবে যখন এই সরকারকে আমরা শেষ করব। কেন এই সরকারই করাচ্ছে, তখন দায় তো আমাকে আমার ঘাড়ে নিতে হবে না বা নিতে পারবো না। এই সরকার আমাকে বা আমাদেরকে জব্দ করার জন্যে এই সরকার এইসব করায়, কিন্তু আমাদের জব্দ করতে পারছে না, নিজেই জব্দ হয়ে যায়। সমস্যা এটাই আছে। আপনি সরকার, মুখ্যমন্ত্রী, প্রশাসন যা যা বললেন, দায় এবং অভিযোগ সবই আপনাকেই নিতে হবে। আপনি বলছেন আপনাকে বা আপনাদেরকে জব্দ করার জন্য। কেন এরকম ধারণা আপনার? দেখুন, তৃণমূল সরকার খুব ভয় পেয়ে গেছে, মানুষকে ভয় দেখিয়ে রাখার চেষ্টা করছে। জোর করে মন্দিরে প্রসাদ না তৈরি করে বলছে মন্দিরের প্রসাদ খেতে হবে। দুয়ারে দুয়ারে গুন্ডা দুয়ারের ওই সব কিছু পাঠিয়ে এখন দুয়ারে প্রসাদ পাঠাতে হচ্ছে। মানে আমি প্রথমবার শুনলাম আমার এই জীবনে কি ঠাকুরের প্রসাদ মন্দিরে পাওয়া যায় না, রাশন দোকানে পাওয়া যায়। যে রাশন চুরি করার অপরাধে রাশনের যে ফুড মিনিস্টার ছিলেন এখানে, তাকে জেল খাটতে হয়েছে। এখনও ট্রায়াল বাকি আছে, ট্রায়ালে হয়তো সাজাও হয়ে যাবে। তো সেখানে রাশন ব্যবস্থার মধ্যে ঠাকুরের প্রসাদকে আনতে হচ্ছে, সেই রাজ্যের জন্যে আপনি কি বলতে পারেন? পরপর অভিযোগ করছেন অর্জুন সিং এবং রেশন ব্যবস্থা নিয়ে, তার সঙ্গে প্রসাদ বিলি প্রসঙ্গে এবং তারই সঙ্গে অন্য আরও একটা অভিযোগ করছেন, যে অভিযোগের দায় এবং প্রমাণ করার দায়িত্ব অর্জুন সিংয়ের। নিশ্চয়ই আমরা প্রতিক্রিয়া এই প্রসঙ্গে পেয়ে যাব। অর্জুনদা, ঠান্ডা গরম দিয়ে আমরা শুরু করেছিলাম, একেবারে টু দি পয়েন্ট কোশ্চেনে যদি আসি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে যখনই যা ঘটনা ঘটুক বা না ঘটুক, অর্জুন সিং শিরোনামে কেন আসে? এত বিতর্ক, এত কথা কেন অর্জুন সিংকে নিয়ে? আমার সৌভাগ্য, মমতা ব্যানার্জি 14 বছর ধরে ক্ষমতার পরে অর্জুন সিংয়ের নামে সব কিছু চালাতে হয়, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। এটা আপনিও পাবেন না, অনেকে পাবে না। এটা আমার পশ্চিমবাংলা একটা বাসী হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে ব্যারাকপুরে পলিটিক্যাল আমার
ফ্যামিলি হিসাবে আমার এটা সৌভাগ্য কি মমতা ব্যানার্জি সকাল থেকে বিকাল যখনই ঘুম থেকে উঠেন দেখছেন ওখানে হাওয়া বাতাস একটু জোরে চললে বলবে অর্জুন সিংয়ের জন্য চলছে, আর ঠান্ডা বেশি পড়লেও বলবে অর্জুন সিংয়ের জন্য ঠান্ডা হয়েছে। তো এটা আমার সৌভাগ্যের ব্যাপার, এটা আমি খুব আনন্দ পাই, এটা খুশি হয় আমার মনে কি মমতা ব্যানার্জির এই অবস্থা এখন, এই করুণ অবস্থা। তৃণমূলের নেতারা রোজ বলে অর্জুন সিংকে আমরা এই করে দিলাম, মাজা ভেঙে দিলাম, লোক সব চলে যাচ্ছে। আর কত লোক আমার কাছে আছে কি সেই লোকগুলো রোজই তাকে পুলিশ হ্যারাস করে, তাকে জোর করে তৃণমূলে ঝান্ডা দেখিয়ে দেয়, ধরিয়ে দেয়, তারপরেও অর্জুন সিং এখনও অর্জুন সিং আছে। সকাল থেকে বিকাল অবধি মমতা ব্যানার্জি একটা বড় অংশ পুলিশের সেকশনকে আমার পিছনে লাগিয়ে দেয়, আমার জন্যে প্রত্যেক 3 মাসে সিপি চেঞ্জ হয়ে যায়। তো এটা আমার তো সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্য কজন পাবে বাংলায় বলুন তো? এটা তো দুর্ভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। আপনাকে তো একটা বিশাল বড় অংশ ধরে অর্জুন সিং নামের পাশে গুন্ডাই তকমা দেয়া থাকে, কেন? দেখুন, প্রতিবাদ করাকে যদি গুন্ডা বলা যায় আমার তাতে কোনো অসুবিধা নেই। মার খাওয়াটা আমি পছন্দ করি না। আপনি আমাকে অযথা মারবেন, আমি আপনাকে গান্ধীর শিষ্য আমি নয়, আমি একদম সরাসরি সুভাষচন্দ্র বোসের শিষ্য বললে আমি তার একলব্য হতে পারি। আমি কোনো ভগৎ সিংকে আইকন মানতে পারি, গান্ধীর শিষ্য নয় কি আপনি আমাকে এক থাপ্পড় মারবেন আমি বলবো হ্যাঁ এই গালে আমার এক থাপ্পড় মেরে দিন। এটার জন্যে আমার বাবা আমাকে কোনোদিন শেখায়নি। আপনি মানে আমরা যে প্রশ্নগুলো ভেবেছি বা যেগুলো করব তার বাইরে আপনি নিজেই যা রসদ দিচ্ছেন আমার বোধহয় আর প্রশ্ন নিয়ে আলোচনা করারই দরকার পড়বে না। আরামে করুন। আপনি জাস্ট এই মাত্র বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সম্পর্কে এত ভাবেন বা যে কোনো বিষয়ে অর্জুন সিং এর নাম চলে আসে। এবারে একটু শিল্পাঞ্চলের প্রসঙ্গে যদি আমরা আসি, বাম আমলে পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলে দাঁত ফোটাতে পারেনি বামেরা, অর্জুন সিং এর একাধিপত্য ছিল। সেখানে তো এখন শাসক দল একেবারে ঝোড়ো ব্যাটিং করছে, অর্জুন সিং কোথায়? না, এটা ঠিক বলেছেন আপনি। তারপরেও আমাকে নিয়ে কেন চিন্তা হচ্ছে? পুরো ঝেঁটিয়ে বের করে দিয়েছে, সব নিয়ে নিয়েছে, সব করে দিয়েছে, তারপরে ভয় কেন? কেন? এই প্রশ্নটা শাসক দলকে করা উচিত। আমার তরফ থেকে আপনি মমতা ব্যানার্জিকেও করতে পারেন। কেন তারপরে অত সব করার পরে ভয় কিসের? আমার সঙ্গে কিছু তো আছে আমার মধ্যে। কি আছে একটু শুনি। যাই উনি ভাবছেন সেটাই আছে আমার। মমতা ব্যানার্জি 180টা মামলা দেওয়ার পরে এখনও অর্জুন সিং আপনার সঙ্গে বসে কথা বলছে, অনেক লোকের হার্ট ফেল করে মারা যেত। 180টা মামলা, অনেক লোক ঘুমোতে পারবে না। আমার তো এটা আনন্দ পাই এসব নিয়ে। জিততে তো পারলেন না অর্জুন দা 2024-এ। না, ওটা ঠিকই বলেছেন, জিততে পারেনি। কিন্তু কোনো কোনো জিনিস এমনও হয় কি তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিন বড় জিতের সম্ভাবনাটা তৈরি হয়। মানে আগামী দিনে বিশেষ কোনো পরিবর্তন? না, সরকার 2026-এ মমতা ব্যানার্জি সরকার থাকবে না। তার মধ্যে যদি না আপনার কোনো পরিবর্তন 0.1%-এর যদি কোনো যোগদান থাকে, মমতা ব্যানার্জি সরকারকে সর্বনাশ করার মধ্যে আমারও একটা 0.1%ও থাকবে। এতগুলো সাবজেক্ট আসছে না, কোনটা ছেড়ে কোন প্রশ্নটা করব বুঝতে পারছি না। 2006-এর প্রসঙ্গ, বিধানসভা ভাঙচুরে যেতে হবে, তার আগে একটু মুকুল রায়ের প্রসঙ্গ আসি। যেহেতু শিল্পাঞ্চলের প্রসঙ্গে আমরা ঢুকছিলাম, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যখন দোর্দণ্ড প্রতাপ, তার কথাতেই সব কিছু, তখন অর্জুন সিং একেবারে তার বিরুদ্ধে। মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেল, বিজেপির হাত ধরতে হলো মুকুল রায়ের হাত ধরে অর্জুন সিংকে। টুইস্ট না, ভুল। মুকুল রায় হাত ধরে অর্জুন সিংকে বিজেপিতে যেতে হলো, এটা আপনার একদম ভুল ইনফরমেশন আছে। বিজেপি দল আমাকে দলের মধ্যে নিয়ে আসে। মুকুল রায় সেই কোনোদিনই ক্যাপাসিটি ছিল না কি মুকুল রায়কে হাত ধরে আমাকে বিজেপিতে যায়। ইভেন তৃণমূল কংগ্রেসেও মুকুল রায় আমার জন্য অনেক এই ঘোষপাড়া রোড বা কল্যাণী রোড ছেড়ে দিয়েছিলেন, মোগরা হয়ে আসতে হয়েছিল। এই জন্য মুকুল রায় সেমন
তো হয়তো বাংলার মানুষ অনেক কিছু ভাবেন মুকুল রায় না, আমি কোনোদিন মুকুল রায়কে নিয়ে ভাবিনি, কোনোদিন ভাবিনি। এখন তো অসুস্থ, আপনি দেখা করেছিলেন? সে একবার গেছিলাম, কিন্তু মুকুল রায় কোনোদিন কারো ভালো করেনি নিজের ছাড়া, এটা আমি বলে দিলাম। এই মুহূর্তে তার প্রতিক্রিয়া অবশ্য পাওয়া সম্ভবপর নয়। আমরা চেষ্টা করব যদি তার ছেলের প্রতিক্রিয়া অন্ততপক্ষে ব্যাপারে পাওয়া যায়, কারণ আপনি পরপর যে অভিযোগগুলো করছেন। শিল্প, আপনি জুট ইন্ডাস্ট্রির জন্য কি করলেন, কি ভাবলেন? আপনি দেখেছিলেন আমি জুট ইন্ডাস্ট্রির জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিয়ে এই জুটের যে জুট পারচেজিং, দেখুন ডিপেন্ড করে জুট মিল চলবে কি করে। জুট পারচেজিং যদি সঠিকভাবে হয় তাহলে জুট মিলটা চলতে পারে। যদি পারচেজিংয়ের একটা স্ল্যাব ভালো না হয় তাহলে চাষিরা পয়সা পাবে না, পয়সা যদি না পায় তাহলে চাষ করবে না। তখন এরা একটা চক্রান্ত করে ইন্ডাস্ট্রি, কিছু আইজিএমের যারা ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের মালিকরা আছে, তারা চক্রান্ত করে মিসগাইড করেছিল আপনার জুট কমিশনার ডিপার্টমেন্টকে, কি তারা একটা ফিক্সেশন করে দিয়েছিল 6,500 টাকা জুটের দাম। তার উপরে বেস করে, মানে যখন ফিনিশ গুড হবে তার উপরে বেস করে একটা টাকা ধরে তাকে গভর্নমেন্টকেই কিনতে হয়, আপনি জানেন। আমি তখন ওই লড়াইটা করেছিলাম কি ওয়াই ফিক্সেশন, যখন যা রেট হবে তখন তাকে কিনতে হবে, তখন সেই হিসাবে গভর্নমেন্টকেও পারচেজ করতে হবে ফিনিশ গুডসটা। তাতে কি হবে, ইন্ডাস্ট্রি বাঁচবে, চাষিরাও বাঁচবে, শ্রমিকরাও বাঁচবে, ইন্ডাস্ট্রি হেলদি হবে। এখনকার অবস্থা কি? এখন ওই ফিক্সেশন উঠে গেছে, কিন্তু মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলা থেকে ইন্ডাস্ট্রি বিরোধী যে ওনার মনোভাব, বিশেষ করে জুট ইন্ডাস্ট্রিতে যারা হিন্দিভাষী, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আমি বলছি আপনাকে, হিন্দিভাষী লোক, উড়িষ্যার লোক, তামিল লোক, এরা সব জুট মিলে কাজ করত। এই লোকগুলোকে উনি এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল যে সিপিএম এই পলিসিটা শুরু করেছিল, ওখান থেকে আজকে উনিও সেই পলিসিটাকে মানে থার্ড টাইম বাড়িয়ে দিয়েছেন এখান থেকে, যাতে বিদায় হয় সবাই। উনি এই ইন্ডাস্ট্রিটাকে বিক্রি যাতে হয়ে বন্ধ হয়ে যায়। আপনি দেখবেন বারানগর থেকে বীজপুরের মধ্যে 56টা বড় কারখানা বন্ধ হয়ে গেছে, সব জায়গা, বেশিরভাগ জায়গা দেখবেন ওই বাড়ি তৈরি হয়ে গেছে। লেবার এখান থেকে পলায়ন করুক, চলে যাক, উনি এটাই চান। বাড়ি তৈরি হচ্ছে, বাড়িতে থাকার লোক আর নেই। অন্য এয়ারপোর্টে কখনো ওখান থেকে ফিরি, আমাদের পশ্চিমবাংলার ছেলেগুলো দেখা হয়, তারা আমাদের সঙ্গে ছবি তুলে বলে, দাদা কবে এরা যাবে, শেষ করে দিল আমাদের বাবা মা ছেড়ে আমাদেরকে কলকাতা বাইরে এসে চাকরি করতে হয়। খারাপ লাগে। একটা সময় সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলা চাকরি করতে আজকে এখান থেকে লোককে যেতে হচ্ছে। পরপর ক্ষোভ উগরে দিচ্ছেন অর্জুন সিং, পরপর অভিযোগ রয়েছে এবং একেবারে আনকাট, যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন অর্জুন দা। আরও প্রশ্নের উত্তর নিয়ে আমরা অবশ্যই করে ফেরত আসবো। ছোট্ট একটা বিরতির পর চোখ রাখুন ক্যালকাটা নিউজে, আপনার কথায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত ক্যালকাটা নিউজে। আপনার কথা একেবারে আনকাট, যা যা মনের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সরাসরি উগরে দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং। অর্জুন দা, আপনি পরপর অভিযোগ করছিলেন, এবার একটু দলবদলের প্রসঙ্গে আসা যাক। বিজেপি ছেড়ে আপনি তৃণমূল কংগ্রেসে গেলেন, তৃণমূল কংগ্রেস থেকে আবারও বিজেপিতে এলেন। এই যে ট্রানজিশনের সময়টা, বিজেপি কিন্তু কখনো সাংসদ পদ খারিজের জন্য আবেদন করেনি, রাস্তা কি খোলা রেখে গেছিলেন? দেখুন, এর মধ্যে অনেক কিছু রহস্য আছে, সেই রহস্য সবটা আপনাকে বলতে পারবো না। কিন্তু আমার বিজেপি কিছু কর্মী এটাকে খুব খারাপভাবে নিয়েছিল, কিন্তু তারা জানে না কি আমি কেন গেছিলাম আর কি আমার অপারেশনটা কী ছিল। তো পাস্ট ইজ পাস্ট, বলুন না একটুখানি। না, সেটা বলা অনেকটা রহস্যপূর্ণ ম্যাটার আছে, সবটা রাজনীতিতে সব কিছু বলা যায় না। কিন্তু একটা জিনিস আছে, নিশ্চিতভাবে বিজেপি আমার উপরে বিশ্বাস করেছিল, তাই আমাকে আবার নমিনেশন দিয়েছিল। আর আপনি জানেন আমার ছেলে বিধায়ক আছে, তখনও ছিল। আগামী দিন তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই আমাদের করতে হচ্ছে,
বা করব আমরা। আপনি নিশ্চিত জানেন কি 2011 সালে মমতা ব্যানার্জি হয়তো মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু আমরা কম লড়াই দেইনি। আমাদের লড়াইয়ের উপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মমতা ব্যানার্জি অনেক কিছু বলেন, আমি এই করেছি ওই করেছি, কিন্তু দেখবেন ওর পিছনে কারা কারা করিতকর্মারা ছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। তো আমরা সিপিএমকে সরাতে পারি, মমতা ব্যানার্জিকে সরাতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই, মমতা ব্যানার্জিকেও সরাবো। অর্জুনদা, বিশেষ কোনো দুঃখ রয়েছে? মানে এই যে আপনি উপমাটা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, তাকে সামনে রেখে লড়াই হয়েছে, আমিও কিন্তু ছিলাম, মানে বিশেষ কোনো দুঃখ, বিশেষ কোনো ঠক্করের জায়গা দুঃখের রয়েছে? ব্যাপার নেই, এটা কোনো দুঃখের ব্যাপার নেই, দুঃখের ব্যাপার নেই। কিন্তু মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো, মমতা ব্যানার্জি যাকে ইউজ করে ক্ষমতা এলেন সবার পা কেটে দিয়েছেন। সবাইকে, যাদের বিরুদ্ধে আমরা লড়লাম তাদেরকে আমাদের মাথার উপরে বসালেন। কেন এটা জানেন? উনি না, আমি করেছেন। শুধু একটু ইন্টারাপ্ট করিনি, আপনি মুখ্যমন্ত্রী সম্পর্কে এই উক্তি দিলেন, এই দায় সম্পূর্ণভাবে আপনার। 200% চ্যানেল সমর্থন করেন এই বিষয়ে। 200% আপনার, আমি বলছি তো আপনার দায় কি করে হবে? আমি আপনাকে বলছি, আমি অন এয়ার বলছি কি মমতা ব্যানার্জি সবসময় ইউজ অ্যান্ড থ্রো করেছেন। মমতা ব্যানার্জি যারা প্রকৃত আকারে সিপিএম থেকে লড়েছিল, যাদের বিরুদ্ধে লড়েছিল, তাদেরকে নিয়ে এসে তাদের মাথার উপরে বসালেন। আজকে এই যে দেখছেন দুনিয়ার, আজকে মমতা প্রত্যেক দিন মমতা ব্যানার্জিকে লেজে গোবর হতে হচ্ছে, প্রত্যেক দিন। এর কারণটাই হলো যারা প্রকৃত আকারে লড়েছিল সিপিএমের বিরুদ্ধে, টিএমসি হয়ে, তারা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে নেই। অর্জুনদা, আমরা দেখলাম যে আপনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গেলেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এলেন। এই প্রশ্ন যখন আমি করছি, আপনি তখন বললেন যে আপনার যে বিজেপির সমর্থকরা তারা একটু ক্ষুণ্ণ হয়েছিল, আর যারা আপনাকে ভোট দেয় তারা দল বদলু অর্জুন সিংকে কেন ভোট তাহলে দিল? কেন ভোট দিল আমাকে? ভোট তো দিয়েছে, আমি তো পার্টি তো পরে, অর্জুন সিং ব্যক্তি মানুষের সঙ্গে থাকে, পার্টিটা সেকেন্ডারি আসে আমার জন্য। অর্জুন সিং ব্যক্তি, সেই মানুষ সবসময় 24/7 মানুষের সঙ্গে থাকে। রাজনীতি নিশ্চয়ই আমার পিছনে এক রাজনৈতিক স্টাম্প আছে, কিন্তু ব্যক্তি অর্জুন সিং নিজেকে এমন তৈরি করেছিল কি সিপিএমের বিরুদ্ধে লড়েছে, তৃণমূলের বিরুদ্ধেও লড়ছে। আপনার দল সবসময় বলে দল আগে ব্যক্তি পরে, আপনি তো উল্টো বলছেন। না, আপনি অন্যভাবে নিচ্ছেন। আমি বলছি দল আগে, এটা দলের সিদ্ধান্ত আছে, কিন্তু ব্যক্তি অর্জুন সিংয়ের যে মানুষের সঙ্গে যোগাযোগ, সেই ব্যাপারে আমি বলেছি। দলের নেতা, বেশিরভাগ নেতা যারা ক্ষমতায় যখন চলে যায়, তখন তারা ও দলের উপরে শুধু ডিপেন্ড করে। আমরা রোজ, আমাদের দরবার লাগে, হাজার হাজার মানুষ রোজ এখনও দেখা করতে আসেন আমার কাছে। তো দল, নিশ্চিতভাবে দলকে আমরা সম্মান করি, কিন্তু দল শুধু আমাকে বাঁচিয়ে দেবে, আমি যদি বাড়িতে বসে থাকবো আর দলের ভরসা শুধু আমি থাকবো কি আমি দল আমাকে ভোট দিলে আমি জিতবো, নালে আমি জিতবো না, তাহলে রাজনীতি করা উচিত না, তাহলে জনপ্রতিনিধি হওয়া উচিত না। দলের অনেক কাজ আছে, সেটা করবে, দল যেটা কাজ দেবে সেটা করব। অর্জুনদা বলছেন যে দল থাকবে, কিন্তু একা জোরে লড়াইয়ের চেষ্টা। এরই সঙ্গে যে প্রসঙ্গ আমরা তুলে ধরেছি, অর্থাৎ দল বদল থেকে শুরু করে 2024 লোকসভা নির্বাচনে কেন হার, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। শুধু তাই নয়, 2006 বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গে বারবার করে অর্জুন সিং এর নাম কেন চলে আসে খুঁজবো, আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় অর্জুন সিং একেবারে তার মুখের আগল ভেঙে দিয়ে যা যা বক্তব্য রয়েছে তুলে ধরছেন, কিন্তু তারই সঙ্গে তার যে অভিযোগগুলো করছেন তা খণ্ডন করার বা প্রমাণ করার দায়িত্ব তারই একমাত্র তিনি স্বীকারও করেছেন। অর্জুনদা, এবারে 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আসবো, কেন হারলেন? দেখুন, পশ্চিমবাংলায় বিজেপির অনেক সংগঠনের উপরে কাজ করতে হবে। সাংগঠনিক ব্যবস্থা মানুষ চাইছে ভোট দেওয়া, ভোটটা করাবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে সেটা অভাব আছে, সেটাকে ঠিক করছি আমরা, যেটা আগামী দিন আপনি 26-এ দেখতে পারবেন। এই অভাবের জন্য অনেক সিট লস হয়েছে।
এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিছু কিছু মানুষ জানেন ওই ছোট ছোট স্বার্থের জন্য এদিকে ওদিকে চিন্তা ভাবনা করে। এদের দেখুন, আপনি দেখেছেন সিপিএম জামানায় দু একজন এমন লোক ছিল যাকে জ্যোতি বসু পুষে রেখেছিলেন। তারা সবসময় ওই এমন এমন কাজ করত যাতে সিপিএমের সুবিধা হয়ে যেত। তারা নিজের মধ্যে অত লড়ালড়ি করত কি কংগ্রেসের সংগঠন কোনোদিন দাঁড়াতে পারতো না। ইভেন মমতা ব্যানার্জিও কে করতে হয়েছিল, রিভোল্ট করতে হয়েছিল। মমতা ব্যানার্জি একটা সংগঠন দাঁড় করলেন, মানুষ সিপিএমের বিরুদ্ধে চলে গেছিল। মানুষ, বাংলার মানুষ যেদিন এটা বুঝে যাবে কি আপনি হার্ডকোর এই সরকারের বিরুদ্ধে আছেন, আপনাকে ভোটটা দেবে। বোঝাতে পারছেন না? এখন পর্যন্ত আমাদের যে লিডারশিপ বাংলার মানুষকে এটা বোঝাবার চেষ্টা করছে, মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। এটা কনফিউশন করায় সরকারি দল, যে মমতা ব্যানার্জি চালাক লোক, আপনি জানেন, আমিও জানি, কেন অনেক দিন কাজ করেছি ওনার সঙ্গে। সিপিএমের বিরুদ্ধে মানুষ কবে মমতা ব্যানার্জিকে ভোট দিল? মমতা ব্যানার্জি অনেকবার ভিক্টরি অমুক সমুক দেখিয়েছিলেন, 2006 দেখিয়েছিলেন ভিক্টরি সাইন, জিততে পারলেন না। 11তে জিতলেন কি করে? প্রত্যেকটা ব্যাপারে সিপিএমের প্রত্যেকটা ব্যাপারে অন রোড অন এয়ার মমতা ব্যানার্জি লড়াই করলো। সেই কাজটা এখন আমাদের দল বাংলায় সেই জায়গাতে হিট শুরু করেছে। এইটাই মানুষ যদি বুঝাতে পারি আমরা কি না, আমরা মমতা ব্যানার্জি 100-এ 100 বিরোধিতা করব, এই বাংলার মানুষ কিন্তু আমাদের পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি একটু আগেই বললেন হেরে যাওয়ার পেছনে সাংগঠনিক দুর্বলতা, তাই কি? আপনি তার একটু আগে বললেন অর্জুন সিং ফ্যাক্টর, ব্যক্তি অর্জুন সিং, তাহলে জিতলে অর্জুন সিং এর ক্রেডিট, হারলে সাংগঠনিক দুর্বলতা, কিরকম হলো? না 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 না, দেখুন আমি 1300 বুথে জিতেছি, 300 বুথে হেরেছি। হারের মাত্রা হলো 900 ভোট, আমার ভোট পেয়েছি 4টে। আর যেখানে আমি জিতেছি সেখানে জিতেছি 25 ভোটে, 30 ভোটে, 50 ভোটে। তার মানে হয় যদি আমার বুথ এজেন্ট সঠিকভাবে বসে থাকে তাহলে আমার এই হারটা হতো না। 2019-এ কি করে করেছিলেন তাহলে? 2019-এ যে কাজটা আমরা করতে পেরেছিলাম, যে দেখুন সবার একটা ব্যাক অফিস থাকে। মমতা ব্যানার্জি কী করলো, ঠিক ভোটের 6 মাস 8 মাস আগে আমার যে ব্যাক অফিস সামাল দেয় তাকে মিথ্যা মামলা অ্যারেস্ট করে দিল। আর আমি কি বললাম, সংগঠনের যারা সংগঠন কাজ করে তাদের সেই এখনো সাংগঠনিকভাবে কিভাবে বুথে বসতে হয় তারা জানেই না। তো যে ছেলেটা ব্যাক অফিস আমার সামাল দিত তাকে অ্যারেস্ট করা হলো, আমার ভাইফোঁটাকে 6 মাস আগে থেকে। তাতে কি হলো, যে ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হতো, আমাকে মানুষের কাছে যেতে হচ্ছে, আমাকে মিটিং মিছিল করতে হচ্ছে, আবার আমাকে ওই সংগঠনের সিস্টেমটাও দেখতে হচ্ছে। আপনি ভাবুন 1300 বুথ আমি জিতে 300-350 বুথে আমার হারের মার্জিন অত হয়ে গেল। পার্থভৌমিককে তো হারাতে পারলেন না অর্জুনদা। দেখুন, পার্থভৌমিককে আমি তৈরি করেছিলাম, পার্থভৌমিক তো জিতিনি। পার্থভৌমিককে সাম দাম দণ্ডভেদ পুলিশ, আপনি জানেন বুথ থেকে মেশিন যখন যাচ্ছে সরাসরি আসার কথা ওখানে আপনার কন্ট্রোল রুমে, ওখানে না গিয়ে একটা আলাদা বানানো হলো। সেখানে মেশিনটা গেল, মেশিন ওখান থেকে যে রিজার্ভ মেশিনগুলো আসে সেখানে অলরেডি ফিল আপ করে। এইটা সাংগঠনিক প্রবলেম। আমার যদি সংগঠন সঠিক থাকতো তাহলে সেই জায়গায় আমার লোক থাকতো, সেই জায়গায় আমার লোক নেই। আমাকে ভরসা করতে হলো কার উপরে?
কেন্দ্রের সরকার আপনার নির্বাচন কমিশন দেখছে, তাহলে- সেন্ট্রাল ফোর্স উপস্থিত রয়েছে, তাহলে- আর অর্জুন তাহলে সিং বারবার- নিজের ব্যক্তিগত ক্যারিশমার দাবি না। করছে, কেন্দ্রে বিজেপি সরকার, এত রকম ক্ষমতা থাকার পরও আপনি বলছেন যে কোথায় কোথায় গাফিলতি হয়েছিল, লোকে তো তারপরে শুনবেই না। না তারপরে এসওপি চেঞ্জের জন্য বারবার কেন বলা হচ্ছে? 2006 সালে ভোটার আই কার্ড দেখতো প্যারামিলিটারি, এবার কি দেখছিল? না। 2019-এ দেখছিল, 2024 আর 2021-এ দেখছিল না। এই যে মারাত্মক ভুল হয়েছে এসওপি জন্যে, এই যে ইলেকশন কমিশনে মারাত্মক ভুল, এই যে মমতা ব্যানার্জি যে ইলেকশন কমিশনে, দেখুন ইলেকশন কমিশনে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ডিএম এসডিও বিডিও, আপনি দেখেছেন পঞ্চায়েত ভোটে কীভাবে বক্সগুলো পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, কাউন্টিং হলে শুধু সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি এসওপি চেঞ্জ না হয় 2026-এও জিততে পারবে না বিজেপি। এসওপি চেঞ্জ করতেই হবে। এসওপি চেঞ্জ মানে কি? কোনো ভুল না, ভোটার কার্ড আই কার্ড দেখা, 200 মিটারের মধ্যে স্টেট পুলিশ যাতে ঢুকতে না পারে, প্যারামিলিটারি যে ভারতবর্ষের সব স্টেটে, এটা আপনারা হয়তো জানেন না, ভারতবর্ষের সব স্টেটে বুথের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি এজেন্ট থাকে না, একমাত্র পশ্চিমবাংলা পলিটিক্যাল এজেন্টরা বুথের মধ্যে থাকে। আমি বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট অন্য অন্য স্টেটে হচ্ছে, এখানে রোজ খুনাখুনি হচ্ছে, ভোটের জিতেছে তারপরে বোম্বের একটা বাচ্চা মেয়ে মরে গেল। তো যেখানে যে রাস্তায় হেঁটে এই সরকারি পুলিশ, সরকারি গুন্ডা, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে তারা লড়াই করছে, তার জবাব তো সেইভাবে দিতে হবে। তো সেই জবাব দেওয়ার জন্য যে প্রিপারেশনের দরকার আছে, সেই প্রিপারেশন আমরা করতে পারিনি। 2026-এ পারবেন? তার জন্য তো আমরা সময় পেয়ে গেলি 2024 থেকে 2025। আপনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে বাংলা? আপনি দেখতে পাচ্ছেন না কি কত ফলস ভোট ধরেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনসভায় বলেছেন 50-এর বেশি আসন বিজেপি পেরোতে পারবে না 2026-এর বিধানসভা নির্বাচন। অভিষেক ব্যানার্জি আবার দিল্লিতে গিয়ে বলে আসছেন কি 50টাই আমরা পাবো, 250 আপনারা নিয়ে নেবেন। এর কথা কি উত্তর দেবেন? ছাড়ুন। মমতা ব্যানার্জি মাইনাস অভিষেক ব্যানার্জি কি আছে? মমতা ব্যানার্জি দয়াতে আমাদের সামনে পিং পং বল খেলতো বাড়ির সামনে, এখন ও 2000 পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওর কথা কি উত্তর দেব? দিল্লি থেকে অন্য কথা বলে আসে, এখানে এসে অন্য কথা বলছে, তা কি ওর উত্তর দেব আমি, বলুন? সামনে ভোট আসছে তো। মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে, এই যে ওর একটা বসিয়েছে, আপনি জানেন শান্তনু সিনহা, পুলিশ অ্যাসোসিয়েশনের নামে একটা, সব পুলিশ ভোটারগুলোকে বলে কি আমার সামনে টিক মারতে হবে, এই নিয়ে 2024-এ আমি কমপ্লেন করো, তা বন্ধ করানো হয়েছে। অনেক রকম আছে গাফিলাতি। এই এসওপি বারবার আমরা কেন বলছি? ইলেকশন 50 লাখ এখানে ফলস ভোটার আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদেরকে এখানে ভোটার বানিয়ে রেখে দেওয়া হয়েছে। তা আপনি জিতবেন কি করে? আপনার তো লড়াই একটা সরকারের বিরুদ্ধে কিছু না করে 39% মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। আপনি যে এত টেকনিক্যাল টার্ম বলছেন, মানুষের সমর্থনটাই তো আসল, মানুষের ভোটটাই তো আসল। না, আপনি হাত দিয়ে বলুন, সেই জায়গায় এই মুহূর্তে রাজ্য বিজেপি রয়েছে। না, আপনি আবার ভুল বলছেন। মানুষ শুধু চাইলে ভোট হয় না, বাংলা হয় না, মহারাষ্ট্রে হতে পারে, বিহারের হতে পারে। কেন? আপনি তো এই বললেন যে যখন 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এলেন, তার পেছনে অন্যতম সৈনিক হিসেবে আপনিও ছিলেন, আপনারও 1% অবদান ছিল। তার মানে মানুষ ভোট দিয়েছে, মানুষ বুঝেছে, তাই এক্ষেত্রে আপনি বলছেন মানুষ শুধু দিলে হবে না? আবার ভুল বলছেন। কেন? 2001 থেকে 2006 মমতা ব্যানার্জি সব ফোর্স থাকা মাত্র 30-29টা সিট পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? সেই সংগঠন দাঁড় করাতে পারেননি। কিন্তু 2006-এর পরে মানুষ যখন বুঝলো কি আরে এই প্যারামিলিটারি তো আই কার্ড দেখছে, এ তো সিপিএম জানতে পারবে না আমি কোথায় ভোট দিতে পারবো। তাহলে 2019-এ বিজেপি লোকসভা নির্বাচনের সময় যে সিট পেয়েছিল, 2021 বিধানসভা নির্বাচনে সিট সংখ্যা, বিধানসভা ভিত্তিক যদি আমরা দেখি সিট সংখ্যা বাড়ালো, 2024-এ সেটা করতে পারলো না কেন? আপনি সংগঠনের কথা বলছেন, আবার সেই জায়গায় যে গাফিলতির কথা বলছেন, সেই জায়গা পূরণ করতে পারছেন না তো। আপনি আমার কথাটা শুনে নিন। বলুন। 2019-এ এসওপিটা
ওই প্যারামিলিটারি আই কার্ড দেখবে, 200 মিটার মধ্যে স্টেট পুলিশ ঢুকতে পারবে না। প্রত্যেকটা বুথে মাইক্রো অবজারভার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। আজকে পৌরসভা কন্টেকচুয়াল লেবাররা ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিংয়ে বসে। আপনার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? মমতা ব্যানার্জি ক্ষমতা থাকাকালীন মমতা ব্যানার্জি একটা কাজ করেছে, আপনি দেখতে পারেন না আপনারা, যারা এই আইপিএস আইএসআর রিটায়ার হচ্ছে তাদেরকে উনি এখানে রেখে দেন। কাউকে কোন কমিটি, কাউকে কোন কমিটি, 2.5 লাখ 3 লাখ আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে। তাদের কাজ কি হয়, যখন যারা অবজারভাররা আসে তাদের সঙ্গে তাদের ব্যাচমেট হিসাবে তাদের সঙ্গে একটা টাই আপ করে, ব্যাপকভাবে টাকা পয়সা খরচ হয়। এই ইনফ্রাস্ট্রাকচার বিজেপি যদি না তৈরি করতে পারে, এর উপরে নজর না দিতে পারে, 2009 থেকে আপনি দেখবেন 2006-এর পরে মানুষের একটা বিশ্বাস হলো, মানুষ ভোট দিতে বেরোলো। 2009-এ দেখবেন লোকসভা ভোট রেজাল্ট, তারপরে 10-এ দেখবেন মিউনিসিপ্যালিটি জিতে গেল। পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে মিউনিসিপ্যালিটি ভোট সিপিএমে জামানাও জেতা কত কঠিন ছিল, কিন্তু মানুষ যখন বুঝলো 2006-এ না আমরা ভোট দিতে পারবো, মানুষ কিন্তু বেরিয়ে গেল। মানুষ যখন বুঝলো কি এরা হার্ডকোর লড়াই করবে, তখন মানুষ কিন্তু বেরিয়ে গেছিল। এটা টেকনিক্যাল ব্যাপার না, এটা মানুষের সেন্টিমেন্টাল ব্যাপার আমি বলছি। তার মধ্যেও যে সিটগুলো জিতেছে সেখানে অনেকটা ফ্যাক্টর আছে। কোথাও হিন্দু মুসলমানের ফ্যাক্টর, হিন্দু সংখ্যা বেশি আছে, কোথাও যেখানে টাই লড়াই আছে সেখানে একটা ফ্যাক্টর আছে। দেখুন, ভোট অনেক রকম ইকুয়েশনে হয়। ব্যারাকপুরে ভোট 2026-এ কটা আসন পাবেন? দেখুন, 2026-এ ক্ষমতায় আসবো আমরা। আপনাকে আমি বলছি, যদি আমাদের কথা শুনে ইলেকশন কমিশন যে এসওপি চেঞ্জ করা, যে এখন নিয়েছে কি ভুয়া ভোটার রাখা যাবে না, ফলস ভোটার রাখা যাবে না, তার আমরা অনেকগুলো তালিকা বানিয়েছি, সেটা দিয়েছি। কে চেক করুন, আপনারই ফটো 3 জায়গা 3টে বুথে। না, আমার ফটো একটাই। না, এটা কথা এক্সাম্পল দিলাম বুঝতে পেরেছি। কি আমারই ফটো 3 জায়গা, এটা কি সম্ভব? তারপরেও মমতা ব্যানার্জি তাকে ডিফেন্ড করছে। আপনি দেখেছেন, হয়তো আপনার চ্যানেলেও দেখিয়েছে কি বাংলাদেশ থেকে ভোটের সময় চলে এসে এখানে ভোট দিচ্ছে। আপনার চ্যানেলেও অনেকবার আমি দেখেছি, অনেক চ্যানেলে দেখিয়েছে। বিএসএফ এর গাফিলতি নিয়ে চলে আসছে কি করে? হ্যাঁ, বিএসএফ গাফলতি তো আছে। তাহলে সেন্টার কি 2200 করছে? কিলোমিটার। তাহলে তো প্রশ্ন আসছে, আরে আবার আপনি দাদা, সেইখানেই তো প্রশ্ন মমতা আসছে। ব্যানার্জির মতন এই প্রশ্ন জন্যই তো করলেন। জিজ্ঞেস করছি। আপনি মমতা ব্যানার্জির মতন প্রশ্ন করলেন। না, একেবারেই না। আমি বলছি, আমি আমার মতোই প্রশ্ন 2200 কিলোমিটার যেখানে বর্ডার আছে, সেখানে আপনি কি করে 2200 কিলোমিটার ফোর্স দিয়ে আপনি আটকাতে পারেন? সেই জন্যে তো মমতা ব্যানার্জি এই জায়গাটা দিচ্ছে না। 2200 কিলোমিটার পশ্চিমবাংলা বর্ডার আছে। পরশু দিনই আমাদের হাইওয়ে যে যিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী অজয় টমটা এসেছিলেন। যতগুলো রাস্তা পশ্চিমবাংলা যেগুলো আছে, জায়গা পাচ্ছে না, পয়সা দিয়েছে জায়গা দিতে পারছে না, জায়গাই দেবে না। এই পশ্চিমবাংলা একটা পরিবর্তন দরকার আছে, নালে বাংলা কোনোদিন উন্নতি হবে না। 2026-এর জন্য আশাবাদী অর্জুন সিং এবং তারই সঙ্গে 24, 19, 21 অনেকগুলো ইকুয়েশনের কথা বারবার করে বলছেন। আমরা আরো অনেকগুলো কথা জানবো, বিশেষ করে 2006 একটুখানি ফেরত যাওয়ার চেষ্টা করব বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসছি আপনার কথায় ক্যালকাটা নিউজে। সঙ্গে থাকুন, চোখ রাখুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত ক্যালকাটা নিউজে। আপনার কথায় অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুনদা, 2006 বিধানসভার প্রসঙ্গে একটুখানি যেতে হচ্ছে। তারিখটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না, 30শে নভেম্বর। ছবিতেও দেখা গেছে ভাঙচুরের বিষয়, এবং সেখানে বারবার করে অর্জুন সিং এর নাম চলে এসছে। একা অর্জুন সিং করেছিল না, 9 জন ছিলাম ভাঙচুরের মধ্যে। 13 জনে মাইনা কাটা হয়েছিল। মমতা ব্যানার্জি কাঁদতে কাঁদতে ঢুকলেন, বললেন আমাকে পুলিশ চুলোমুটি ধরে মারছে। এটা সংবিধানে বই নিয়ে আসছিলেন। তারপরে বললেন তোমরা কি এমনি দেখবে আমি মার খেয়েছি? মমতা ব্যানার্জি এসে কান্নাকাটি করে, মানে আমাদেরকে বলতে গেলে অলিখিতভাবে ডাইরেকশন দিলেন কি এদেরকে বুঝিয়ে দিতে হবে। তখন ভাঙচুর হয়েছিল, তার জন্য ফাইন দিতে হয়েছিল, মানে আমাদের সাজাও হয়েছিল। বিধানসভা
আমাদের কাছে খুব পবিত্র জায়গা। আমরা সকলে মিলে গণতন্ত্রের পীঠস্থানের জায়গা, যেমন লোকসভা সেরকম বিধানসভা। সেই বিধানসভা নির্বাচন, এরপর আপনাদের লক্ষ্য। এই 2006 ওই দিনটা মনে পড়লে আজ কি ভাবেন? না, এটা আমাদের মনে আসে কি আমরা মমতা ব্যানার্জির দ্বারা মিসগাইডেড হয়েছিলাম, আমাদের করা উচিত ছিল না। এটা আমরা পরেও ফিল মানে জাস্ট কিছুদিন পরেই আমরা ফিল করলাম এটা ভুল করেছি আমরা। স্বীকার করেছিলেন কখনো, বলেছিলেন কখনো? আপনার সামনেও বলছি, অনেকবার বলেছি ভুল করেছিলাম আমরা, এটা করা উচিত ছিল না, কিন্তু করেছিলাম আমরা, ওনার ইনস্ট্রাকশন ছিল। একবার আপনাকে ছোট্ট একটা কথা, সৌগত রায় মমতা ব্যানার্জি নামে খুব খারাপ খারাপ কথা বলেছিল, ওনার এগেনস্টে লোকসভা দাঁড়িয়েছিল, ওনার বাড়ির সামনে মাইক লাগে, কংগ্রেসের ক্যান্ডিডেট। তখন মমতা ব্যানার্জি আমাকে বলেছিলেন কি, মানে আমাদের তো দেখেছিলেন কি আমরা লোকসভা মানে বিধানসভা কীভাবে ওনার অর্ডার ফলো করেছি, তখন আমাকে বলেছিলেন আমার বাপ মা তুলে গালাগালি করছে, তোরা ওকে দেখবি না, তোদের পেটানো দরকার আছে। তো মমতা ব্যানার্জি খুব হিংসিত, বুঝলেন। এই সেই সৌগত রায় এখন ওনার এমপি। তো এসব পলিটিক্সে ওনার বলেছে উনি হলেন ইউজ অ্যান্ড থ্রো মাস্টার মাইন্ড। এই বক্তব্যগুলো আমি আগেও বলেছি, সম্পূর্ণ দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন, অর্জুন সিংকে নিজেকেই নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে। কি কিছু চেয়েছিলেন যেটা পাননি? কিছু না, উনি তো এবার আমাকে বলছেন তোমাকে মন্ত্রী করে দেবো। আমি ওই সব ব্যাপার না, আমি চাওয়া আচ্ছা আমার আপনি আমাকে দেখে বুঝতে পারেন কি আমাকে কিছু আমি চাই কারো থেকে না। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে, আমি সবসময় দিই পার্টিকে, মানুষকে পাশে দাঁড়াই, আমার কিচ্ছু লাগবে না। আমি একটা ভালো বিজনেসম্যান, আমি বিজনেস করে নিজের টাকা দিয়ে মানুষকে সাহায্য করি। পার্টি দিয়ে তোলাবাজি করে অর্জুন সিংকে কিছু করতে হয় না। মমতা ব্যানার্জি থেকে কোনোদিন কিছু চাইনি, বলতে পারবেন না উনি। আপনার কিছু লাগবে না, কিন্তু আমরা দেখলাম যে ব্রিগেডের সভা হলো, যেখানে অর্জুন সিং স্টেজে বসেছিলেন, কিন্তু অর্জুন সিং এর নাম ঘোষণা হলো না। এটাকে চাওয়া বলা যায় না, এটা আমার অধিকার। এই অধিকারটাকে সবসময় উনি, যারা ক্ষমতাশালী লোক আছে তাদেরকে সবসময় উনি ডিমোরালাইজ করেন, আর যারা ওনার পেট লোক হয়ে যাবে, মানে ইয়াস ম্যাম ইয়াস দিদি, তাদেরকে উনি কাছে রাখেন, জানেন এর পিছনে মানে জামিনদার নেই, বাংলাতে বলে এর জামিনদার নেই, তো আমাদের তো জামিনদার আছে, ওর তো জামিনদার নেই। আপনার কি ব্যক্তিগত কোনো রাগ রয়েছে? কিছু মানে ব্যক্তিগত আপনার যত আক্রোশ, আচ্ছা যত একটা রাগ, সমস্ত কিছু আচ্ছা একটা কথা বলুন, আচ্ছা চলে আপনি আসছে একটা কথা বলুন, আমার ব্যক্তিগত রাগ থাকলে ওনার জন্য ব্যারাকপুরের মতন জায়গা রাজনীতি তরিতবাবু মতন লোকের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতাম না। উনার এই যে কাজগুলোতে কোনো মানুষ ওনার উপরে, যে ওনার কাজ থেকে যারা দেখেছে বা একদম যাদের কোনো ক্ষমতা নেই, তারা এইসব ইয়াসম্যান হয়ে থাকবে, আর নালে তারা রিয়েক্ট করবে। বিপুল পরিমাণে ভোটে জিতে চলেছেন তো, 2011, 2016, 2021, 2026 সিপিএমও তো জিতেছিল, গেছে তো, হেরেছে তো না। আপনি পরপর অনাস্থার অভিযোগ করছেন। আরে সিপিএমও তো জিতেছিল, সিপিএম কি জিতেনি? সিপিএম তো গেছে। জেতার মানে আপনি ভালো হয়ে গেলেন, আর হারলে আপনি খারাপ হয়ে যাবেন, এরকম ব্যাপার না। দুটো সিট থেকে বিজেপি 303-এ চলে গেছিল তো রাজনীতিতে ভোটের সময়ে কোন ওয়েভ আপনার এগেনস্টে চলে যাবে এটা কেউ বলতে পারে না। মদন মিত্র আমাদের স্টুডিওতে এসেছিলেন, মদন মিত্র বলেছেন যে আপনার উপর কোনো রাগ নেই, কিন্তু আপনার সম্পর্কে কথা বলতেই ওনার দ্বিধা দ্বন্দ্ব চলে আসে। কে অর্জুন সিং যাকে নিয়ে আমি কথা বলবো, সেই অর্জুন সিং তো একেবারে ভুল পথে চালিত। মদন মিত্র আমার ছেলে থেকে হেরে গেছিল, ওর সঙ্গে আমি কি বলবো, ওকে বারণ করেছিলাম, তার আগেও বারণ করেছিলাম, পরেও বললাম কেন তুমি ওসব গেলে, তুমি ভাটপাড়া কেন গেলে, তুমি অত তোমার নাম ডাক আছে, ভবানীপুর তুমি লড়তে পারতে, তুমি ফালতু ওই কামারহাটি এখন তুমি আছো, হয়তো এবার ওকে নাও দিতে পারে টিকিট। কেন আপনি জানলেন কি করে? আপনি বিজেপিতে রয়েছেন। আরে শত্রু ঘরে খবর না রাখলে কি বাঁচতে পারবেন আপনি? আপনার সঙ্গে আমার শত্রুতা, বন্ধুত্ব হলে নাও খবর রাখতে পারে, এই শত্রু হলে তো আপনার সব খবর রাখা উচিত তো আমার। এটাই তো
রণনীতি, এটাই তো রাজনীতি, এটাই তো কূটনীতি, সবটাই তো এটাই। শত্রু খবর বেশি রাখতে হয়। অর্জুন সিংকে রং বদল বলে না তো কেউ, বারবার করে রং বদল? না না, অর্জুন সিং কেন বলবে রং বদল? কেন বলবে? এই তৃণমূলকে তো আমরা এনেছিলাম, তখন এই মদন মিত্র কোথায় ছিল? মদন মিত্র থাকেনি? মদন মিত্র লড়াই করেনি? না, মদন মিত্রর সঙ্গে থাকেনি? সিঙ্গুর আন্দোলনে দেখা যায়নি মদন মিত্রকে? মদন মিত্রকে সিঙ্গুর ধর্মতলায় আন্দোলন, অনশন কর্মসূচিতে শুনুন দেখা যায়নি? শুনুন শুনুন, সিঙ্গুর আন্দোলন শুধু করে ক্ষমতায় আসা যায় না, এটা মাথায় রাখবেন। লড়াইটা কোন লেভেলে, বাংলায় লড়াই করা কোন লেভেলে লড়াই লড়তে হয়, যারা হয়তো আপনার বয়স তখন কম ছিল আপনি অত আইডিয়া করতে না, পারবেন। তখন থেকেই মানে তার আগে থাকতেই এই পেশার সঙ্গে জড়িত, সাংবাদিকতার সঙ্গে তাহলে জড়িত। হয়তো- সুতরাং সেগুলো তাহলে অবশ্যই হয়তো করে আপনি দেখা। স্বীকার আপনি করছেন না। 2001 না, স্বীকার করার প্রশ্ন না, আমি প্রশ্ন করছি তাহলে তো আপনাকে। আপনি স্বীকার করতে পারছেন না। কিন্তু আমি তো প্রশ্ন করছি। আমাদের তো, আমরা তো জানি ক্ষমতা, একটা সরকার ক্ষমতা বদল করে এই বাংলায়, যেখানে মানুষের একটা আছে, মানে মাথায় ধরে ঠিক আছে, দরকার কি আছে, ওই মানে টিপ পরলে আমরা কমিউনাল, টুপি পরলে ওরা সেকুলার, এইসব একটা ভাবনা আছে। এখানে একটু চেঞ্জ করতে গেলে সময় লাগে। দুটো শেষ প্রশ্ন করব অর্জুন দা। রাজ্য বিজেপিতে সভাপতি হিসেবে কাকে দেখতে চান? এটা পার্টি ঠিক করে, এটা আমাদের কোনো ব্যাপার না। আমাদের পার্টির একটা কালকেই দেখলাম একজনকে অবজারভার করেছে, রবিশঙ্কর প্রসাদজিকে। আসবেন পার্টি যেভাবে, আমাদের পার্টি তো রাত্রিবেলা মনে হলো কালকে সকালবেলা কাউকে পদ দিয়ে দিলাম বিনা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা তো আমার দলে হয় না। আমাদের দলে সবটাই একটা প্রক্রিয়া মধ্যে হয়। সেই জন্যে ওটা নিয়ে আমরা খুব চিন্তাও করি না। কারণ এটা পার্টি, অনেক হাজার হাজার লোক থিঙ্ক ট্যাঙ্ক বসে আছে, তারা চিন্তা করে কিভাবে দলটাকে চালাবে, কিভাবে কাকে সভাপতি করবে। এর মধ্যে আমাদের কোনো ভূমিকাই নেই। যদি আমি বলি আমি মূর্খ। শেষ প্রশ্ন করব, 2026-এর বিধানসভা নির্বাচনে যদি অর্জুন সিংকে লড়তে বলা হয় যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে, আমরা জানি আপনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো একটি জায়গা থেকে লড়াইয়ের ক্ষেত্রে তৈরি হলে লড়বেন, জিতবেন তো? দেখুন, পার্টি আমাকে যে কাজটা দেবে করব। আর 2026-এ শুধু আমি জিতব না, সরকার যাতে হয় তত সংখ্যক মানুষকে জেতাবারও দায়িত্ব আমাদের। তার মধ্যে বিন্দুমাত্র ভূমিকা হলেও থাকবো আমাদের। অনেক ধন্যবাদ অর্জুন দা আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অর্জুন সিংকে আমরা সরাসরি প্রশ্ন করেছি অনেকগুলো বিষয়, একেবারে আনকাট, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা ছাড়া তিনি উত্তর দিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে অবশ্য দলগত বিষয়, কতগুলো ক্ষেত্রে উত্তর দেননি, এটাও ঠিক। তবে আরো অনেক কিছু জানার বাকি থাকলো, নিশ্চয়ই পরে আবার দেখা হবে, পরে আবার কথা হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। আপনার কথায় অনেক কথা, অনেক অজানা কথা আপনাদের কথাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আবারও নানান অতিথিদের সঙ্গে পরিচয় করাবো এবং তুলে ধরবো। আজকের মতো এ পর্যন্তই। চোখ রাখুন ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন।